এই মাটিতে হাত দিয়ে ছুঁয়ে দেখতে চাই এই সুন্দর ঘাস, সবুজ ঘাস। হয়তো ছোটবেলায় এখানেই ক্ষুদিরাম বসু হাঁটাচলা করেছেন, দৌড়িয়ে বেরিয়েছেন। তার বসত ভিটায় এই যে তার নিষ্প্রাণ যে ভাস্কর্য, সেটি দাঁড়িয়ে রয়েছে, তাতে প্রাণ নেই, কিন্তু এই নিষ্প্রাণ ভাস্কর্য বহু মানুষের মধ্যে বহু মানুষকে উদ্দীপ্ত করে এখনো বিপ্লবে। একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। কে না শুনেছেন লতা মঙ্গেশকরের এই বিখ্যাত গানটি? এই গানটি কাকে নিয়ে লেখা তাও কার না জানা আছে? সেই ক্ষুদিরাম বসু বিপ্লবী, যিনি ভারতবর্ষের স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে যোগ দিয়েছিলেন। বিপ্লবী সেই বীর ক্ষুদিরাম বসুর বাড়িতে যাচ্ছি। তাকে বলা হতো সেই সময়ের সবচেয়ে কনিষ্ঠতম একজন ব্রিটিশ বিরোধী বিপ্লবী, যিনি স্বাধীনতার জন্য খুব ছোট বয়সে, মাত্র 18 বছর বয়সে নিজের জীবন দিয়েছিলেন। অর্থাৎ তাকে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করেছিল সেই সময়ের ইংরেজরা, ব্রিটিশরা। সেই ক্ষুদিরাম বসু, তার বাড়িতে যাচ্ছি। মেদিনীপুরের একটি নিভৃত পল্লীতে তার গ্রাম, সেখানে তার বাড়ি রয়েছে। সেই বাড়ি আমি আজকে নিজে ঘুরে দেখব, আপনাদেরকে দেখাবো। সেই সাথে সাথে তার যে বীরত্ব গাথা, একটা এত ক্ষুদ্র মানুষ ক্ষুদিরাম, তিনি তার জীবন দিয়ে যে বিরাট একটি ইতিহাস তৈরি করেছিলেন এবং পরবর্তীতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন, সেই বিপ্লবীর যে বীরত্ব গাথা, সেটিও আপনাদের সামনে তুলে ধরব। চলুন বন্ধুরা, ঘুরে আসি সেই ক্ষুদিরাম বসুর বাড়ি থেকে। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। কে না চেনেন কবি আল মাহমুদের কবিতার সেই সোনার ছেলে ক্ষুদিরামকে? কার না জানার আগ্রহ আছে তার সম্পর্কে? অদম্য আগ্রহের টানেই কংসাবতী নদীর তীর ধরে এগিয়ে চলেছি ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার কেশপুর থানার অন্তর্গত মহবনী গ্রামের দিকে। মহবনী হলো সেই গ্রাম যে গ্রামে জন্মেছিলেন বিপ্লবী বীর ক্ষুদিরাম বসু। মেদিনীপুরের পাঁশকুড়া থেকে মহবনী গ্রামের দূরত্ব প্রায় 54 কিলোমিটার। দর্শনের আকাঙ্ক্ষা যখন প্রবল হয়, দূরত্বের হিসাব তখন নিছক সংখ্যা মাত্র। শৈশব থেকে শুনে আসা, জেনে আসা বাঙালি বীর ক্ষুদিরাম বসুর বাড়ি যদি 5000 কিলোমিটার দূরেও হতো, তবু সে পথে পাড়ি জমাতাম আমি সমান আগ্রহে। ক্ষুদিরাম বসু এক আবেগের নাম, এক ভালোবাসার নাম। সে কারণেই সেই আবেগের টানে, সেই ভালোবাসার টানে ছুটে চলেছি মেদিনীপুরের প্রত্যন্ত সেই গ্রামে। একের পর এক গ্রাম, বিভিন্ন জনপদ, ফসলের মাঠ পেরিয়ে
যাচ্ছি সেখানে। আমার সঙ্গে রয়েছেন ডাক্তার সতীনাথ দা, আর রয়েছেন সেই চট্টগ্রামের ভাই সোহাগ ভাই, আর আমাদের ড্রাইভার ভাই, কি নাম জানো? বুবাই। হ্যাঁ বুবাই, হ্যাঁ বুবাই ভাই। এর আগে যিনি আমার সঙ্গে গিয়েছিলেন সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসায়, তার গাড়িতেই কিন্তু গিয়েছিলাম। তো আমরা একসাথেই যাচ্ছি সেখানে। দাদা, এর আগে গিয়েছিলেন আপনি? হ্যাঁ, এর আগে একবার গেছিলাম অনেক দিন আগে, তারপর আবার অনেক দিন পরে যাচ্ছি। ভালো লাগছে। আমি তো মেদিনীপুরেরই, আর মেদিনীপুরেরই একটা ভালো লাগা ব্যাপার আছে। শুধু কি বেড়াইতে গিয়েছিলেন না অন্য কোনো কারণে গিয়েছিলেন? না, এমনিই গেছিলাম ওটা দেখতে। তো আজকে আবার যাচ্ছি, আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। আর আপনি কেমন লাগছে? হ্যাঁ, খুবই আনন্দের একটা ব্যাপার। ক্ষুদিরাম বসুর বাড়িতে যাচ্ছি, এটা তো অবশ্যই একটা বিশাল একটা প্রাপ্তি আমার লাইফে যোগ হলো। পূর্ব মেদিনীপুর এসে ক্ষুদিরাম বসুর বাড়িতে যাচ্ছি, খুবই আনন্দের একটা ব্যাপার, খুবই ভালো লাগতেছে। আশা করি ওখানে গেলে আরো ভালো লাগবে। চলার পথে মেদিনীপুরের গ্রামীণ জনপদের চালচিত্র দেখে চোখ যেন আরাম পাচ্ছিল। বাংলার গ্রামগুলো যেন অদ্ভুত মায়ায় জড়ানো, যত দেখি দেখার তেষ্টা মেটে না। ক্ষুদিরাম বসুর টানে এই ছুটে চলার মুহূর্তটি আবেগের, ভালোবাসার, উত্তেজনারও বটে। কি বলবো? একটু ক্ষুদিরাম বসুর বাড়ি কোন? দাদা, রাজনগরটা যাবো কোনটা দিয়ে? রাজনগর। ক্ষুদিরাম বসুর বাড়ি গাড়ি যাবে তো? গাড়ি যাবে তো? ক্ষুদিরাম বসু? হ্যাঁ হ্যাঁ, ক্ষুদিরাম বসু বলতে আমাদের দাদুপুর এই গোপননগরে না, সেই মোহবনী। মোহবনে। হ্যাঁ, মোহবনে। মানে এখান থেকে রাজনগর যাব, তারপরে নারাজল হয়ে সুপা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রাজনগর গেলে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, রাজনগর। একবারে সোজা রাজনগর। মোহবনী গ্রামে যাওয়ার পথ আমরা সেভাবে কেউই চিনি না। অচেনা পথ চিনে নিয়ে এগিয়ে যাওয়ার এই অনুভূতিটাও অসাধারণ। কখনো গ্রামের আঁকাবাঁকা সরু পথ, আবার কখনো বেশ প্রশস্ত চওড়া রাজপথ মাড়িয়ে এগিয়ে চলেছি আমরা। কখন গন্তব্যে পৌঁছাবো আর সেই গ্রামটি দেখব, আমাদের কারোরই যেন তর্স হয়েছিল না। মোহবনী গ্রামে গিয়ে ক্ষুদিরাম বসুর জন্মস্থান তো দেখাবই, তার আগে যেতে যেতে তার কর্ম, জীবন ও বীরত্বগাথা সংক্ষেপে স্মরণ করিয়ে দিতে চাই। 1889 সালের 3রা ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত মেদিনীপুরের হাবিবপুর তথা মোহবনী গ্রামে জন্মগ্রহণ করেন ক্ষুদিরাম বসু। তার পিতা ত্রৈলোক্যনাথ বসু ছিলেন নাড়াজলের তহসিলদার। তার মায়ের নাম লক্ষ্মীপ্রিয় দেবী। 3 কন্যার পর তিনি তার মায়ের চতুর্থ সন্তান। তার 2 পুত্র অকালে মৃত্যুবরণ করেন। অপর পুত্রের মৃত্যুর আশঙ্কায় তিনি তখনকার সমাজের নিয়ম অনুযায়ী তার পুত্রকে তার বড় দিদির কাছে 3 মুঠো খুদের বিনিময়ে বিক্রি করে দেন। খুদের বিনিময়ে কেনা হয়েছিল বলে শিশুটির নাম পরবর্তীকালে ক্ষুদিরাম রাখা হয়। ক্ষুদিরামের বয়স যখন মাত্র 5 বছর, তখন তিনি তার মাকে হারান। এর 1 বছর পর তার পিতারও মৃত্যু হয়। তখন তার বড় দিদি অপরূপা তাকে দাসপুর থানার এক গ্রামে নিজের বাড়িতে নিয়ে যান। অপরূপার স্বামী অমৃতলাল রায় ক্ষুদিরামকে তমলুকের হ্যামিল্টন হাই স্কুলে ভর্তি করিয়ে দেন। 1902 এবং 1903 সালে শ্রী অরবিন্দ এবং সিস্টার নিবেদিতা মেদিনীপুর ভ্রমণ করেন। তারা স্বাধীনতার জন্য জনসমক্ষে ধারাবাহিক বক্তব্য রাখেন এবং বিপ্লবী গোষ্ঠীগুলোর সঙ্গে গোপন অধিবেশন করেন। তখন কিশোর ছাত্র ক্ষুদিরাম এই সমস্ত বিপ্লবী আলোচনায় সক্রিয় অংশগ্রহণ করেন। স্পষ্টভাবেই তিনি অনুশীলন সমিতিতে যোগদান করেন এবং কলকাতায় বারীন্দ্র কুমার ঘোষের কর্মতৎপরতার সংস্পর্শে আসেন। তিনি 15 বছর বয়সেই অনুশীলন সমিতির একজন স্বেচ্ছাসেবী হয়ে ওঠেন এবং 1906 সালে ভারতে ব্রিটিশ শাসন বিরোধী পুস্তিকা সোনার বাংলা বিতরণের অপরাধে গ্রেপ্তার হন। পরে পালিয়ে যেতেও সমর্থ হন ক্ষুদিরাম। এরপর থেকে ক্ষুদিরাম বসু ক্রমেই ব্রিটিশ বিরোধী বিভিন্ন কাজে অংশ নেন।
বঙ্গভঙ্গ বিরোধী ও স্বদেশী আন্দোলনের কর্মীদের কঠোর সাজা ও দমননীতির কারণে কলকাতার প্রধান প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড ঘৃণার পাত্রে পরিণত হয়েছিলেন। ক্ষুদিরাম জীবন বাজি রেখে 1908 সালের 30 এপ্রিল বিহারে ইউরোপিয়ান ক্লাবের সামনে বোমা ছুড়ে হত্যা করতে গিয়েছিলেন কিংসফোর্ডকে। তার সঙ্গে ছিলেন বিপ্লবী প্রফুল্ল চাকি। কিন্তু ভাগ্য সহায় ছিল না। যে গাড়িতে তাদের থাকার কথা ছিল তারা ছিলেন না সেদিন। তার বদলে মারা যায় 2 ইংরেজ নারী। বোমা হামলার পর 2 বিপ্লবী নিজের রাস্তায় পালিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু তার সঙ্গী বিপ্লবী প্রফুল্ল চাকি ধরা পড়ে নিজের কাছে থাকা রিভলভার দিয়ে আত্মহত্যা করেন। কিন্তু ব্রিটিশদের হাতে ধরা পড়ে যান ক্ষুদিরাম বসু। বিচারে তার ফাঁসির রায় দেন বিচারক মিস্টার কর্নডফ। ফাঁসির রায় শোনার পরও তার চোখে মুখে হাসির রেখা দেখে বিচারক জিজ্ঞেস করেছিলেন, ফাঁসিতে যে মরতে হবে সেটি কি বুঝেছ? জবাবে ক্ষুদিরাম বলেছিলেন, বুঝেছি। এরপর হেসে হেসেই ফাঁসির মঞ্চে বিলিয়ে দিলেন জীবনটা। বন্ধুরা, চলতে চলতে একেবারে মহবনী গ্রামের কাছাকাছি চলে এসেছি আমরা। মূল রাস্তা থেকে বাম পাশের সরু রাস্তায় গ্রামের প্রবেশমুখে ঘুরতেই চোখে পড়ল বিশাল এক তোরণ। তোরণ তো নয়, যেন ক্ষুদিরাম বসুই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন। বন্ধুরা, বহু পথ পেরিয়ে চলে এলাম সেই মেদিনীপুরের মহবনী গ্রামে, যে গ্রামে জন্মেছিলেন ক্ষুদিরাম বসু। সে এক এই যে অনুভূতি, এটা আসলে বলে বোঝানোর নয়। যে ক্ষুদিরাম বসুর কথা ছোটোবেলা থেকে শুনে এসেছি, তাকে নিয়ে গান শুনে এসেছি, তার বীরত্ব গাথার কথা জেনে এসেছি। সেই ক্ষুদিরাম বসু এই প্রত্যন্ত গ্রাম, এখন যে গ্রামের উপরে রয়েছি, এই গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন। এই গ্রাম থেকেই তার নাম ছড়িয়ে গেছে বিশ্বময়। এই সেই মহবনী গ্রাম। ক্ষুদিরাম বসুর বাড়ি কোন পাশে? ওই পাশে? এই যে রাস্তা তো এটা দেখাচ্ছে। না না, এটা আগে যে পার্ক পাবেন এটা। হ্যাঁ, পার্ক না, ওনার বাড়িটা দরকার। বাইরে ওই পার্কের পিছনে। পার্কের পিছনে? তাহলে এটা কোথায় যাচ্ছে? এই যে মহবনী পার্কই তো দেখাচ্ছে এখানে। মহবনী পার্ক ওইখানে। বন্ধুরা, এই গ্রামে ক্ষুদিরাম বসুর নামে 2টি পার্ক রয়েছে এবং একটি পার্ক রয়েছে তার একেবারে জন্মভিটার সাথেই। যে পার্কটি তার জন্মভিটার সাথে, সেখানে আমরা আগে যাচ্ছি। আর এখানে একটি স্কুল দেখতে পাচ্ছি, মহবনী শহীদ ক্ষুদিরাম স্মৃতি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। আরও সামনে যেতে হবে সম্ভবত। ক্ষুদিরাম বসুর বাড়ি কোন পাশে? এই দিক দিয়ে নাকি সামনে? সামনে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব কিছু করা আছে। খুঁজতে খুঁজতে অবশেষে চলে এলাম ক্ষুদিরাম বসুর জন্মভিটার সামনে। শহীদ ক্ষুদিরাম বসুর একেবারে বাড়ির কাছাকাছি চলে এসেছি। এখানে এসে রাস্তার মোড়ে একটি ছোট্ট সাইনবোর্ড দেখতে পাচ্ছি, যেখানে লেখা রয়েছে শহীদ ক্ষুদিরাম বসুর জন্মস্থান। একটি তীর চিহ্ন দেয়া রয়েছে। আর এই যে দেখুন, তোরণ দেখতে পাচ্ছেন, বিশাল একটি তোরণ তৈরি করা হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে। এই তোরণের ভিতর দিয়ে গেলেই তার সেই জন্মভিটা। সেই জন্মভিটায় আমি যাব, দেখব, আপনাদেরকে দেখাবো। পাশাপাশি এই যে দেখুন, এখানে একটি বিশ্রাম নেয়ার জায়গা তৈরি করা হয়েছে এই মূল তোরণের পাশেই। ক্ষুদিরামে কিছুক্ষণ নামে একটি এখানে রেস্ট নেওয়ার জায়গা রাখা হয়েছে। আর এই যে মূল গেট দেখছেন, এই মূল গেটের ভিতর দিয়ে তার সেই জন্মভিটার দিকে এগিয়ে যাচ্ছি। এক অন্যরকম মুহূর্ত, এক অন্যরকম বিষয় সত্যি। আর এই যে এটি একটি কমপ্লেক্সের মতো করা হয়েছে। আর দেয়ালে দেখুন
বিপ্লবের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে অঙ্কনের মাধ্যমে। একেবারে সুন্দর করে সাজানো গোছানো রয়েছে, দুপাশে গাছগাছালি, আর একেবারে সামনে আপনারা দেখতে পাচ্ছেন ক্ষুদিরাম বসুর একটি ভাস্কর্য বানিয়ে রাখা হয়েছে। আর এই যে এখানে একটি মঞ্চ রয়েছে, ক্ষুদিরাম বসু মঞ্চ, এখানে হয়তো অনুষ্ঠান হয়ে থাকে। আর এদিকে দেখতে পাচ্ছি যে ক্ষুদিরাম স্মৃতি পাঠাগার, মোহবনিকেশপুর, পশ্চিম মেদিনীপুর। এখানে একটি পাঠাগার রয়েছে, পাঠাগারটি এই মুহূর্তে বন্ধ দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি একটি ফলক একটু পড়ে নেই, শহীদ ক্ষুদিরাম বসুর বাস্তুভূমি সংরক্ষণ, প্রাচীর উদ্বোধন, উদ্বোধক প্রবীণ স্বাধীনতা সংগ্রামী শ্রদ্ধেয় সুকুমার সেনগুপ্ত। 1990 সালে এই উদ্যোগটি নেওয়া হয়। আর এই যে দেখুন সেই জায়গাটি, এই জায়গাটি সম্ভবত সেই জায়গা। এখানে আর সেই সময়ের কোনো বসত ভিটার চিহ্ন নেই, অর্থাৎ বাড়ি ঘর নেই, কিন্তু সেই ভিটা রয়েছে, সেই জন্ম ভিটা, সেই কিন্তু বাড়ি নেই। তবু সেই জায়গাটি তো এটি যেখানে জন্মগ্রহণ করেছিলেন বিপ্লবী বীর ক্ষুদিরাম বসু, যার এই যে এখানে একটি ভাস্কর্য সুন্দর করে বানিয়ে রাখা হয়েছে। দেখুন তার একটি বিরাট ভাস্কর্য এখানে রাখা হয়েছে। মানুষজন যারা আসেন তারা এটি দেখতে পারেন। আর যে জায়গায় আমি হাঁটছি ঠিক এই জায়গাটিতেই ক্ষুদিরাম বসুর বাড়ি ছিল সেই সময় যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন, এখানেই তার জন্ম হয়েছিল। বোমা নিক্ষেপের পর ক্ষুদিরাম কিভাবে ধরা পড়েছিলেন জানেন কি? বোমা নিক্ষেপের পর মধ্যরাতের মধ্যেই সারা শহরে ঘটনাটি জানাজানি হয়ে গিয়েছিল। খুব সকাল থেকেই সমস্ত রেলওয়ে স্টেশনে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছিল, যাতে প্রত্যেক যাত্রীর উপর নজর রাখা যায়। রাত থেকে সকাল পর্যন্ত ক্ষুদিরাম 25 মাইল পায়ে হেঁটে বিহারের ওয়াইনি নামে এক রেলওয়ে স্টেশনে পৌঁছান। যখন একটা চায়ের দোকানে তিনি এক গ্লাস জল চেয়েছিলেন, তখন তিনি ফতেহ সিং এবং শিবপ্রসাদ সিং নামে দুজন কনস্টেবলের মুখোমুখি হন, যারা তার ময়লা পা এবং বিধ্বস্ত ও ঘর্মাক্ত চেহারা দেখে কিছুটা সন্দেহ করেছিল। কয়েকটা প্রশ্ন করার পর তাদের সন্দেহ বেড়ে যায় এবং তারা ক্ষুদিরামকে আটক করার সিদ্ধান্ত নেয়। ক্ষুদিরাম তাদের দুজনের সঙ্গে সংগ্রাম শুরু করে এবং তৎক্ষণাৎ দুটো রিভলভারের একটা পড়ে যায়। অন্য রিভলভারটি দিয়ে কনস্টেবলদের গুলি করতে উদ্যত হওয়ার আগেই কনস্টেবলদের একজন ক্ষুদিরামকে পেছন থেকে শক্তভাবে জড়িয়ে ধরে। এ সময় তার কাছে 37 রাউন্ড গুলি, নগদ 30 টাকা, একটা রেলপথের মানচিত্র এবং এক পাতা রেলের সময়সূচি ছিল। এভাবেই ক্ষুদিরাম চিরকালের জন্য ধরা পড়ে গেলেন। দশ মাস 10 দিন পরে জন্ম নেব মাসির ঘরে, মা গো, তখন যদি না চিনতে পারিস দেখবি গলায় ফাঁসি। আহা, এই গানটির কথা বলে আর শেষ করা যাবে না। কি তার বাণী, কি তার মর্ম। ক্ষুদিরাম বসু জীবন দিয়েছেন দেশ মাতৃকার জন্য, স্বাধীনতার জন্য। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে নেমে জীবনটা দিয়ে গেছেন এবং এই গানের মাধ্যমে, এই কথার মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে এটাই, 10 মাস 10 দিন পরে জন্ম নেব মাসির ঘরে। তার মানে কি, যে এই যে বিপ্লবের আগুন, বিপ্লবের মন্ত্র তিনি ছড়িয়ে দিয়ে গেলেন, এই মন্ত্রে উজ্জীবিত হবে এখানকার আরও মানুষ। সেই বিষয়টিকে কিন্তু বলা হয়েছে, আকার ইঙ্গিতে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আবারও কোনো মাসির ঘরে, আবারও কারো ঘরে, আবারও এরকম হাজারো ক্ষুদিরাম, তার ক্ষুদিরামের মতো মানসিকতা নিয়ে মানুষ জন্ম নেবে এবং স্বাধীনতা অর্জন করবে। এর অর্থটি হয়তো এটিই বুঝিয়েছেন যে বিপ্লবের আগুন নিভিয়ে দেয়া যায় না। হয়তো ক্ষুদিরাম মরে গেছেন, চলে গেছেন, তবু দেখুন এখনও মানুষ তাকে স্মরণ করছেন। এই যে তার বসত ভিটায়, এই যে তার নিষ্প্রাণ যে ভাস্কর্য, সেটি দাঁড়িয়ে রয়েছে, যাতে প্রাণ নেই, কিন্তু এই নিষ্প্রাণ ভাস্কর্য বহু মানুষের মধ্যে, বহু মানুষকে
উদ্দীপ্ত করে এখনও বিপ্লবে, তাহলে এই নিষ্প্রাণ মানুষ, যে মানুষ চলে গেছেন, সেই মানুষ যখন মানুষের মধ্যে এখন পর্যন্ত বিপ্লবের মন্ত্র ছড়িয়ে দিতে পারেন, তিনিই তো অমর। ক্ষুদিরাম বসু ধরা পড়ার পর 1908 সালের 2রা মে ইংরেজি দৈনিক দ্য স্টেটম্যান লিখেছিল, একটা ছেলেকে দেখার জন্য রেল স্টেশনে ভিড় জমে যায়। 18 বা 19 বছরের এক কিশোর হলেও তাকে রীতিমতো দৃঢ় দেখাচ্ছিল। প্রথম শ্রেণীর রেলকামরা থেকে বেরিয়ে সে হেঁটে আসছিল এক উৎফুল্ল কিশোরের মতো, যে কোনো উদ্বেগ জানে না। গাড়িতে নির্দিষ্ট আসনে বসার সময় ছেলেটা চিৎকার করে বলে উঠল, বন্দে মাতরম। এই মাটি হচ্ছে বিপ্লবীর সূতিকাগার। এই মাটিতেই জন্মেছেন বিপ্লবী ক্ষুদিরাম বসু, কিন্তু তার বাড়ি ঘর কিছু দেখতে পাচ্ছি না, শুধু মাটিটা রয়েছে, কোনো কিছুই নেই। এখানে দেখুন, আমি তো দেখালাম যে তার একটি ভাস্কর্য তৈরি করে রাখা হয়েছে, আর এই যে দেখুন লাইটিং করা হয়েছে, এখানে টাইলস বসানো হয়েছে, পাকা রাস্তার মতো করা হয়েছে, দৃষ্টিনন্দন করা হয়েছে, ইটের প্রাচীর দিয়ে পুরো জায়গাটি ঘিরে ফেলাও হয়েছে। সব কিছুই ঠিক আছে, কিন্তু আমার মন যেটুকু চাচ্ছিল সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার না করে পারছি না। এখানে যদি তার বাড়ির ভাঙাচোরা অংশ পড়ে থাকতো, দুটি কাঠের টুকরো থাকতো, যদি এখানে তার বাড়ির কোনো মাটির ঢিবি থাকতো, সেই মাটির ঢিবি, সেই কাঠের টুকরো এবং বাড়ির কোনো ভাঙা আসবাব যাই হোক যদি এখানে কোনো পড়ে থাকতো, সেগুলোর যে ঐতিহাসিক মূল্য হতো তার কানা করেও মূল্য নেই। এখন যে এই যে ইট সিমেন্টের যে বারন্ত এখানে দেখছি, সেগুলোর আমার মনে হয় যে সব কিছু পাকা করে ফেলতে হবে, সব কিছুতে তোরণ বেদি এসব বানাতে হবে। তার চেয়েও সবচেয়ে বড় বিষয় যেটি শেকড়, মাটির সাথে যা মিশে আছে, সেই প্রাচীন, বললাম তো, একটি মাটির দলা যদি এখানে থাকতো, উঁচু ঢিবি থাকতো, একটা দেয়ালের অংশ থাকতো, বা তার বাড়ির কোনো আসবাবের একটা টুকরা পড়ে থাকতো, সেটিও নেড়ে দেখা যেত, সেটি কিন্তু আরও বেশি ভালো লাগতো। এখানে এসেছি, সংরক্ষণের মানসিকতা দেখছি, এটা খুবই ভালো লেগেছে যে ঠিক আছে। কিন্তু তার বাইরে গিয়ে যে দুটো কথা বললাম, যে হয়তো তার বাড়ির একেবারে ভাঙাচোরা কোনো কিছু এখানে পড়ে আছে, সেটি দেখলে হয়তো আরও ভালো লাগতো, আমি একটু ছুঁয়ে দেখতে পারতাম। আর দেখুন এই যে পাশেই একটি দেখুন মাটির বাড়ি, অর্থাৎ এই বাড়িটি ক্ষুদিরাম বসুর যে বাড়ি ছিল হয়তো মাটির বাড়ি ছিল। এখানে সব বাড়ি মাটির বাড়ি, এখানেও মাটির বাড়ি ছিল। তাহলে তো আমি ধরে নিতেই পারি এখানে মাটির ঢিবির মতো থাকতো, বা কোনো কিছু একটা বাড়ির একটা কিছু থাকতো। আর মাটির বাড়িগুলো কিন্তু অনেক দিন টেকে। এই যে বাড়িটা দেখছি, এই বাড়ির একেবারে উপরে, টিনের উপরে, একেবারে চালার উপরে এক জায়গায় লেখা রয়েছে, সেখানে 1337 দেখাচ্ছে বাংলা। সেই হিসেবে কিন্তু এটি প্রায় 100 বছর আগে, অর্থাৎ 98 বছর আগের এই বাড়িটি। সেইখান থেকে হয়তো কিছু বছর পেছনে নির্মিত হয়েছিল ক্ষুদিরাম বসুর বাড়ি। সেই হিসেবে এই বাড়িটি যখন টিকে রয়েছে, আমার তো মনে হয় যে একটু নজর দিলে এইরকম একেবারে দাঁড়িয়ে রয়েছে, টিনের চালা রয়েছে, সেই রকম না দেখতে পেলেও হয়তো কিছুটা অংশ, একেবারে ভেঙে পড়া অংশ হলেও দেখতে পেতাম, যেটি আমার কাছে ভালো লাগতো। তারপরেও বলে রাখি, এখানে যে উদ্যোগ নেওয়া হয়েছে, দেখুন এখানে একটি গ্রন্থাগার রয়েছে, পাশাপাশি 2টি গ্রন্থাগার, কোনো গ্রন্থাগারই খোলা নেই, আমরা এসে পাইনি। এখন 4টা পার হয়ে গেছে, আমরা এসেছি আরও আগে, 3:30টার দিকে। পাশাপাশি দেখুন এই পাশে ক্ষুদিরাম বসু স্মৃতি পাঠাগার, এখানে একটা পাঠাগার রয়েছে, এখানে একটা গ্রন্থাগার রয়েছে, একই বলতে গেলে। আর এই তো দেখছেন যে ভাস্কর্য, সেটাতে আমি আগেই দেখিয়েছি। তারপরেও বন্ধুরা, আপনারা যদি আসেন, এই মাটিতে দাঁড়ালেই আপনার ভালো লাগবে যে এখানেই সেই বিপ্লবী ক্ষুদিরাম বসু জন্মেছিলেন। এই মাটিতে হাত দিয়ে ছুঁয়ে দেখতে চাই এই সুন্দর ঘাস, সবুজ ঘাস। হয়তো ছোটবেলায় এখানেই ক্ষুদিরাম বসু হাঁটাচলা করেছেন, দৌড়িয়ে বেরিয়েছেন।
সেই জায়গায় বসে আছি আমি। সত্যি ভাবতেই কেমন লাগছে, ক্ষুদিরাম বসুর জন্মভিটায় এসে বসে থাকব কখনো ভাবিনি, কিন্তু ভাগ্যের ফেরে বা আমার কর্মের খাতিরে ইচ্ছার তাগিদে চলে এসেছে এখানে। এই মাটিতে বসে অন্যরকম এক শান্তি পাচ্ছি। ক্ষুদিরাম বসু বিপ্লবী, যার নাম গোটা বিশ্ব জানে, তার বিপ্লবের ইতিহাস, সেই গ্রামের একজন বাসিন্দা। আপনার কেমন লাগে? আমি খুব গর্ব ফিল করি যে আমি ক্ষুদিরামের গ্রামের মানুষ, কেননা জন্ম থেকেই এখানে দেখছি অনেক কিছুই তাকে নিয়ে পালন করা হয়। জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী সব কিছুটাই দেখে এসেছি আমার জ্ঞান থেকে। তো এইসব দেখে নিজেকে খুব ভালো লাগে, মনে হয় যে না আমরা একজন ইন্ডিয়ান প্লাস এই গ্রামের মানুষ, ক্ষুদিরামের গ্রামের মানুষ, এটা দেখে খুব ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগছে। আমি তো নিজেও মেদিনীপুরের ছেলে, এটা একটা গর্বের বিষয়। তো এখন এখানটা অনেকটা উন্নত হয়েছে, আগে থেকে পার্ক টার্ক হয়েছে, বাচ্চারা খেলাধুলা করে, কিন্তু পাঠাগারগুলো এখন আর খোলা হয় না বলছে, সেরকম দর্শনার্থীও আসেন না। বন্ধুরা, এই যে বাড়ির কথা বললাম যে 1930 সালে নির্মিত বাড়ি, এই বাড়ির স্থানে সেই সময়ে আরও একটি বাড়ি ছিল ঠিক এই জায়গাতেই। এই জায়গাতে ছিল তার মাসির বাড়ি, আর পাশেই তার নিজেদের পৈতৃক বাড়ি যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। এই বাড়িতেও, অর্থাৎ ঠিক এই বাড়ি না, এখানে যে আগের সময় যে বাড়িটি ছিল সেই বাড়িতেও বেশ কিছুদিন থেকেছেন ক্ষুদিরাম বসু। একেবারে পাশাপাশি বাড়ি, সে কারণে মানুষজন কিন্তু এই বাড়িটিও দেখেন, কিন্তু ওই বাড়িতে এদিক দিয়ে বা এই পাশ দিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, হয়তো অনেক ঘুরে আসতে হবে। আর এই বাড়িটি যেহেতু সেই সময়ের বাড়ি নয়, সে কারণে আর সেখানে আমি যাচ্ছি না। অর্থাৎ ক্ষুদিরাম বসুর মৃত্যুরও প্রায় 22 বছর পরে এই বাড়িটি নির্মিত হয়েছে। উনিশশো 8 সালের 11ই আগস্ট ব্রিটিশরা ফাঁসিতে ঝুলিয়ে ক্ষুদিরামের মৃত্যুদণ্ড কার্যকর করে। ফাঁসিতে ঝুলানোর সময় ক্ষুদিরামের বয়স ছিল 18 বছর 7 মাস 11 দিন। এই যে স্টেজটা দেখতে পাচ্ছেন, এই স্টেজে যখন ওনার জন্মদিন হয়, ক্ষুদিরাম বসুর জন্মদিন এবং মৃত্যুদিন পালন হয়, এখানে অনেক এমএলএ, মন্ত্রী এবং আমাদের চিফ মিনিস্টার সবাই আসে। এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। এই জন্যে এখানে স্টেজটা করা হয়েছে, প্রোগ্রাম হওয়ার জন্য খালি। ক্ষুদিরাম বসু যে মানুষের অন্তরে সেই সময় বিপ্লবের আগুন জ্বেলে দিয়েছিলেন, সেই চিত্রই দেখুন এভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে দেখানো হয়েছে নারী, পুরুষ, বৃদ্ধ, হিন্দু, মুসলিম সবাই এক হয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় হয়েছিল। এই যে দেখুন তারই সেই প্রতিচিত্র। ক্ষুদিরাম বসুর জন্মস্থান এই মহবনী গ্রাম সত্যিই আমাকে মোহাবিষ্ট করেছে। কে জানতো এই নিভৃত পল্লীতেই জন্ম নেবেন এমন এক বিপ্লবী, যিনি গোটা ভারতবর্ষের মানুষকেই মুক্তির পথ দেখাবেন তার জীবন দিয়ে।